আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের মার্চ মাস আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা মুক্তিযোদ্ধাদের যে জীবন, যারা এখনো পর্যন্ত জীবিত আছে, তাদের কাছে এ জীবনটা অনেকটা রোদন ভরা বসন্তের মতো। যারা অর্জন করে তারা জানে প্রাপ্তির কি মূল্য, যারা হারায় তারা বুঝে এটার কি বেদনা। আমাদের মহান মুক্তিযুদ্ধ ইন 1971, আমরা বাইরে থেকে অনেকে আবেগ দেখাতে পারি, ত্যক্ত বিরক্ত হতে পারি, ইতিহাস বিকৃত করতে পারি, কিন্তু যুদ্ধের ময়দানে যে যুবক অস্ত্র হাতে তুলে নিয়েছিল, যুদ্ধে যাওয়ার জন্য যে যুবক তার স্ত্রী, তার বিধবা মা, তাদেরকে ঘরের মধ্যে রেখে পাকিস্তান সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্রের সামনে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য গৃহত্যাগ করেছিল, যে পিতা তার একমাত্র সন্তান, সেই একমাত্র সন্তানটিকে চোখের অশ্রুকে আগুনে পরিণত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলেছিলেন, যাও বাবা, যুদ্ধ করে আসো। ওরা গিয়েছিল সীমান্তের ওপারে কিংবা সীমান্তের এপারে বিভিন্ন সৈনিক ক্যাম্পে, দলে দলে, শত শত, হাজারে হাজারে যুদ্ধ শিখেছে, লড়াই শিখেছে, কি করে বোমা মারতে যায়। আর সেই বোমা মারতে গিয়ে কেউ লড়াইয়ের সময়, কেউ বা লড়াইয়ের আগে যখন প্র্যাকটিস করছিল, সেই সময় বোমার আঘাতে নিজের দুটো হাত কিংবা পা চোখের সামনে উড়ে গেছে। সে দেখছে যে তার হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে লাফ ঝাঁপ দিচ্ছে এবং সে বুঝতে পারছে না যে কি হয়ে গেল। তার সহযোদ্ধারা তাকে তুলে এনেছে। যখন হুঁশ ফিরেছে তখন সে বুঝতে পেরেছে কি হয়ে গেছে। যে মুক্তিযোদ্ধা 9টি মাস যুদ্ধের ময়দানে ছিলেন, বাড়িতে আসার পরে দেখেন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। বৃদ্ধ পিতাকে বেয়নেট দিয়ে রাজাকার আলবদর শামস পাকিস্তানি বাহিনী খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। তিনি দেখেছেন তার বৃদ্ধা মা মারা গিয়েছেন, তার স্ত্রী, তার বোন ধর্ষিত হয়েছেন, অনেকে বেঁচে আছেন, অনেক উন্মাদ হয়ে গেছেন, অনেকে মারা গেছেন। সেই শোক মাটির চাপা দিয়ে যখন স্বাধীনতার পতাকা পথ করে উড়ে, যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথা বলে লোকজন গান গায়, যখন সেনাবাহিনী 16ই ডিসেম্বর, 26শে মার্চ তাদের শক্তিমত্তা প্রদর্শন করে, জাতি যখন স্মরণ করে এদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ এবং প্রায় 3.5 কোটি মানুষের বাস্তুচ্যুতি কখনো কষ্ট হয়ে দেখা দেয় না। কিন্তু যখন দেখা যায় সেই স্বাধীনতার পতাকা আবার সেই রাজাকার আলবদর শামস খাবলে ধরেছে, পতাকা ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য হায়নার মতো ছুটে আসছে, আবার সেই 71-এ রাজাকারের গর্জন, রাজাকারের তর্জন, সেই পাকিস্তানির বেয়নেট, বোমা, বারুদ যখন চারিদিকে ঘিরে আসে, তখন যে মুক্তিযোদ্ধা 1971 সনে, যার বয়স ছিল 17 বছর, কালের বিবর্তনে সে বৃদ্ধ হয়ে গেছে, যে মুক্তিযোদ্ধা অনেক আগে মারা গিয়েছে কিন্তু তার আদর্শের কথা তার সন্তানকে বলে গেছে, পরিবার পরিজনকে বলে গিয়েছে, এবং তারাও তাদের উত্তরসূরির মতো, পূর্বসূরির মতো এবং বর্তমানের মতো একটা বৃত্ত
রচনা করার চেষ্টা করছে। অতীতে তাদের পূর্বপুরুষেরা কিভাবে যুদ্ধ করেছে, তারা বর্তমানে কিভাবে যুদ্ধ করছে, আর আগামীতে তাদের সন্তানরা যেভাবে যুদ্ধ করবে, তার যে বৃত্ত, এটি যখন আঁকার তারা চেষ্টা করে, তখন সেখানে যে গান হয়, যে কবিতা হয়, সেখানে যে শিল্প হয়, সাহিত্য হয়, ইতিহাস রচিত হয়, ওটাই একটা জাতির সভ্যতার পাদপীঠ। এভাবেই ৭১ থেকে আমরা চলে আসছিলাম ২০২৫ অবধি। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর কেন জানি মুক্তিযুদ্ধ যে শব্দটি অনেকের কাছে গালিতে পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধা যে শব্দটি, এটি অনেকের কাছে তুচ্ছ এবং তাচ্ছিল্যের বিষয় হয়ে পড়েছে। ৭১-এর রণাঙ্গন, ৭১-এর গান, কবিতা, ৭১-এর ধর্ষিতায় সব কিছু কোথায় হারিয়ে যেতে বসেছে। নতুন করে ৪৭ আসছে, নতুন করে আরো কত শব্দ আসছে, সেই ইনকিলাব, 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 আরো কত কত। কিন্তু কোথায় গেল জয় বাংলা, কোথায় গেল জয় বঙ্গবন্ধু? এরকম যখন আমরা ঘুরপাক খাচ্ছিলাম, তখন যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কি করলো, কি বুঝলো, আমরা কিছুই বুঝতে পারলাম না। ১৭টি মাস সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা তাণ্ডব চালালো, সমস্ত কিছু রিসেট করলো, সব ইতিহাস ধামাচাপা, সব ইতিহাস কবরে পাঠিয়ে দিয়ে নতুন ইতিহাস রচনার মহড়া। ভাঙা হলো ৩২ নম্বর, মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে টিটকারি করা হলো, মুক্তিযুদ্ধের যত দলিল দস্তাবেজ আছে তা ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হলো। তারপর আবার তারা কোথায় যেন হারিয়ে গেল। তারপর আমরা দেখলাম একটা নির্বাচন হলো, নির্বাচনের পর একটা সংসদ আমরা দেখতে পেলাম। সংসদের শীর্ষে স্পিকার পদে একজন মুক্তিযোদ্ধা, উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ট্রেজারি বেঞ্চে অনেক মুক্তিযোদ্ধা, নামকরা মুক্তিযোদ্ধা, তার মধ্যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানও আছেন। আর অন্যদিকে ৭১-এর বিরোধী শক্তি, কেউ চিন্তায়, কেউ মনে, কেউ মননে, কেউ চেহারায়, কেউ সুরতে, কেউ পোশাকে, কেউ আচ্ছাদে, কেউ কথায়, কেউ বার্তায়, কেউ আচরণে। মনে হচ্ছিল ৭১-এর যে পরাজিত শক্তি, তারা ঠিক সেই ৭১-এর স্মৃতি নিয়ে আমাদের জাতীয় সংসদে হামলে পড়েছে। মনে হচ্ছিল যে ৭১-এর সেই যে রণাঙ্গন, সেই রণাঙ্গনের যে দৃশ্য, সেই দৃশ্য ঝলমল করছিল আমাদের মহান জাতীয় সংসদে। আর সে দৃশ্য দেখে আমরা যারা দ্বিতীয় প্রজন্মের, মুক্তিযুদ্ধের দ্বিতীয় প্রজন্মের সন্তান, আমাদের কেমন লাগছে একবার বোঝার চেষ্টা করুন আমার চোখের দিকে তাকিয়ে, একবার বোঝার চেষ্টা করুন আমার কণ্ঠের দিকে তাকিয়ে। আমি কি ভাষায় কথা বলছি আর আমার অভিব্যক্তি কিভাবে প্রকাশিত হচ্ছে। এই যদি হয় আমার অবস্থা, তাহলে আমার যে পিতা, আমার যে কাকা, আমার যে মামা, আমার যে খালু, আমার যে আত্মীয় স্বজন মহান মুক্তিযুদ্ধে গিয়েছেন, অস্ত্র হাতে লড়াই করেছেন, তাদের অনুভূতি কি? যারা জীবিত আছেন, যারা দেখছেন, কি হাহাকার, কি কান্না, কি বেদনা তাদেরকে নাড়া দিচ্ছে। তাদের চোখের সামনে কিছুদিন আগে ৩২ নম্বর ভাঙা হয়েছে, ট্রু শব্দ করেনি, অঝরে কেঁদেছে। কিন্তু সেই মানুষগুলো, তাদেরই কেউ কেউ পাগলের মতো এখন ৩২ নম্বরের দিকে ছুটছে। সেখানে গিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। ড্যাম কেয়ার, মেরে ফেলো। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজেকে ভদ্রতার চাদরে মুড়ে দিয়ে বুদ্ধিজীবী সাজার জন্য গত ৩০টি বছর ধরে, ৪০টি বছর ধরে চেষ্টা করে আসছে, কি হলো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক?
সে জয় বাংলার নামে কেন এত উন্মত্ত হয়ে গেল হঠাৎ এই সময়ে 2026 সনের মার্চ মাসে? কেন সে বারবার 32 নম্বরে ছুটে যাচ্ছে? কি তার বেদনা, কি তার বক্তব্য? কেন বেপরোয়া সেই শিক্ষকদেরকে রক্ষা করা যাচ্ছে না? এই বিষয়গুলো ক্ষমতাসীন যারা আছেন তাদের ভাবতে হবে। সংসদে যারা আছেন তাদেরকে ভাবতে হবে। জনগণ যারা আছেন তাদেরকে চিন্তা করতে হবে। একটি মীমাংসিত বিষয় আবার যখন অমীমাংসিত করার চেষ্টা করা হচ্ছে, এটি গর্বের বিষয়কে যখন কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, তখন শরীর চুপ থাকে না, মন চুপ থাকে না। বিদ্রোহ করে নিজের বিরুদ্ধে, বিদ্রোহ করে মাটির বিরুদ্ধে, বিদ্রোহ করে ক্ষমতার বিরুদ্ধে। আর এই বিদ্রোহ যদি চলতে থাকে, রাজনীতির অনেক অর্জন মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত